পিশাচের শহর থেকে বের হবার খুব কাছাকাছি চলে এসেছিল ফ্রমভিলবাসী, কিন্তু একের পর এক বাধা তাদেরকে লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছিল না। ম্যাজিক্যাল টোটেমের ওপরে তাদের ভরসা ছিল, হয়তো এটা দিয়ে পিশাচদের মারা যাবে, কিন্তু সেটা পিশাচদের ওপরে কাজ করে না। তবে ফাতিমা নিজের অজান্তেই অদ্ভুত কোনো পাওয়ারের মাধ্যমে একটা পিশাচকে কন্ট্রোল করতে সক্ষম হয়, যাকে সে নিজের গর্ভে জন্ম দিয়েছিল। এদিকে জেডের পরামর্শ মতো সবাই ধরে নিয়েছে টানেলের ভেতরে দাফন করে রাখা স্যাক্রিফাইসড বাচ্চাদের হাড়গোড় উদ্ধার করা গেলে এই শহর থেকে সবাই মুক্তি পেয়ে যাবে। কিন্তু ম্যান ইন ইয়েলোর ছদ্মবেশে সোফিয়া কি তা করতে দেবে? সোফিয়া সবার অজান্তেই একের পর এক মানুষকে নিজের বশে করে নিচ্ছে, ফলে শহরে ঘটতে চলেছে অনেক বড় কোনো অঘটন। তাছাড়া টানেলটা পাহারা দেয় ভয়ঙ্কর পিশাচেরা, ফলে সেখানে গিয়ে ফিরে আসাও প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত কোন রহস্যের মুখোমুখি হতে হবে আটকে পড়া মানুষগুলোকে? জানতে হলে আসুন শুনে আসি ফ্রম সিজন 4 এর শেষ পর্বের গল্পটি। আমরা আজকে শেষ পর্বে এক্সপ্লেন করব সিজন 4 এর শেষ 3টি এপিসোড 8, 9 এবং 10। বয়েড টোটেম দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চাইছিল। টোটেম দিয়ে যেহেতু অভিশপ্ত দৈত্যাকার পুতুলগুলোকে হত্যা করা গেছে, তাহলে এটা পিশাচদের ওপরে কাজ করে কিনা তার এটাই দেখার ছিল। এই জন্য রাতে তারা পিশাচ শিকারের প্রস্তুতি নেয়। টোটেম নিয়ে কেনি পিশাচ শিকারে বের হয়, কিন্তু টোটেমের আঘাতে পিশাচের কিছুই হয় না, উল্টো কেনি পড়ে যায় বিপদে। পিশাচেরা তাকে ঘিরে ফেলে চারিদিক থেকে। স্মাইলি পিশাচ কেনিকে অ্যাটাক করতে গেলে ফাতিমা কলোনি হাউসে বসেই স্মাইলির অ্যাগ্রেশন ফিল করতে পারে। হঠাৎ ফাতিমার মাঝে কি এক পাওয়ার উদয় হয়, সে নিজের পাওয়ার দিয়ে স্মাইলিকে থামিয়ে দেয় এবং কেনি বেঁচে যায়। এদিকে কলোনি হাউসে সবাইকে বিপদে ফেলতে সোফিয়া বিশেষ মন্ত্র এবং রিচুয়ালের মাধ্যমে মৃত রজারকে বাঁচিয়ে তোলে। রজার সবার ওপরে আক্রমণ শুরু করলে এলজিন অন্য একটা টোটেম দিয়ে রজারকে মেরে ফেলে, আর এভাবেই ফ্রমভিলে একটা দুর্বিষহ রাত পার হয়। তো সকালে বয়েড এসে কলোনি হাউসে খোঁজ খবর নেয়। সে ডাবল মৃত রজারের লাশটাও দেখে এবং জানতে চায় কারো বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা। ডোনা জানায় বেশি ক্ষতি হবার আগেই এলজিন একটা টোটেম দিয়ে রজারকে মেরে ফেলে, যার কারণে তারা বেঁচে গিয়েছে। এলজিন সবাইকে বাঁচিয়েছে শুনে বয়েড একটু অবাক হয়। এলজিনের সাহায্য ছাড়া হয়তো স্মাইলি মনস্টার জন্মাতে পারত না। এলজিন অদৃশ্য কোনো শক্তির বশে একসময় অনেক উল্টাপাল্টা কাজ করেছে, তাই সেখান থেকে মুভ অন করে এলজিন সবাইকে বাঁচিয়েছে। ব্যাপারটা বেশ চমৎকার। যাই হোক, ডোনা কলোনির সবার সেফটি নিয়ে টেনশনে ছিল, কারণ প্রায় অনেক ক্ষেত্রেই রক্ষাকবচ পাথরটা কাজ করছিল না। তারা এতদিন এই পাথরের ভরসাতেই শান্তিতে ঘুমাতে পারছিল, কিন্তু এখন আবারও তাদের দুশ্চিন্তা ফিরে আসছে। এই সময় সোফিয়া সেখানে এসে ইনোসেন্ট ভাব ধরে জিজ্ঞেস করে গতরাতে বয়েডেরা টোটেম দিয়ে পিশাচ হত্যার প্ল্যান করেছিল, সেটা সফল হয়েছে কিনা। বয়েড ছোট করে উত্তর দেয় তাদের প্ল্যান সফল হয়নি। সোফিয়া মনে শয়তানি চেপে মুখে বলে আফসোস, এটা শুনে আমি কষ্ট পাচ্ছি। এই সময় সেখানে অ্যালিস এসে বয়েডকে দ্রুত ওপরতলায় ফাতিমার ঘরে যেতে বলে। সে ডোনাকেও আসার জন্য বলে। ওপরতলায় যাবার আগে বয়েড রজারের লাশটাকে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়। ফাতিমার ঘরে এলে সে জানায় গতরাতে স্মাইলি কেনিকে অ্যাটাক করতে গেলে ফাতিমা স্মাইলিকে নিজের ভেতরে ফিল করছিল। ফাতিমার মনে হচ্ছিল সেও ওখানেই আছে। সে শিওর ছিল সে স্মাইলিকে আটকে ছিল বলেই কেনি বেঁচে গিয়েছিল। আর ওই সময়টা তার ভীষণ ঠান্ডা লাগছিল, শরীরের ভেতরে খুবই ঠান্ডা ফিল হচ্ছিল। এরপরে ফাতিমা কাপড় সরিয়ে দেখায় গতরাতের ঘটনার পরে তার পেটের শিরাগুলো কালো হয়ে ফুঁসে উঠেছে। এরকম অবস্থা দেখে বয়েড এলিসকে বলে সে ফাতিমাকে আপাতত হাসপাতালে নিয়ে যাক, সেখানে ক্রিস্টি চেক করে দেখুক কোনো সমস্যা হয়েছে কিনা। এরপরে বয়েড কেনিকে নিয়ে জেডের সাথে দেখা করতে যায়। জেড মাশরুম ট্রিপে কলোনি হাউসের বেসমেন্টের নিচে টানেলের যা যা দৃশ্য দেখেছিল তার উপরে ভিত্তি করে বিভিন্ন আবর্জনা দিয়ে টানেলের একটা মডেল বানিয়েছে। এসব আবর্জনার মডেলের চেয়ে বয়েড কাগজে আঁকা ম্যাপ বেশি প্রেফার করত, তাই সে একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে এটা কিভাবে ম্যাপের চেয়ে বেটার হবে। জেড জানায় সে নিজে কল্পনায় যা দেখেছে তার উপরে ভিত্তি করে এবং তাবিথা আর ভিক্টর সশরীরে টানেলে গিয়ে যা দেখে এসেছে তার উপরে ভিত্তি করে সে এই মডেল তৈরি করেছে। টানেলের ভেতরে যেখানে যা আছে এই মডেলটাও হুবহু সেভাবেই বানানো হয়েছে। জেড জানায় আই হ্যাভ এ প্ল্যান। জেড সহজ থেকে জটিল হিসেব করে বেশ কয়েকটা প্ল্যান বানিয়েছে। সে জিজ্ঞেস করে বয়েড সহজ না জটিল, কোন প্ল্যানটা আগে শুনতে চায়। বয়েড মডেলের দিকে খেয়াল করে দেখে যে জায়গাতে বাচ্চাদের দাফন করে রাখা আছে বা যেখানে ওদের হাড়গোড় আছে সেখানে যাবার শুধুমাত্র একটাই পথ আছে। তাই বয়েড বলে তাদের কোনো প্ল্যান নেই, শুধু আই হ্যাভ এ প্ল্যান বললেই দেশ দুনিয়া বদলে দেওয়া যায় না। কেনি পরামর্শ দেয় তারা জেডের প্ল্যানটা একবার শুনে সিদ্ধান্ত নেই। তবে বয়েড বলে সে যখন আর্মিতে ছিল এই টাইপের ব্যাপারগুলোকে শুটিং গ্যালারি বলা হতো।
শত্রু যখন নিজেই ফাঁদে এসে ধরা দেয় তখন তাদের ওপরে গুলি চালানো সহজ হয়। এই ক্ষেত্রেও সেটাই ঘটবে। তারা বাচ্চাদের দাফনের জায়গাতে যেতে মাত্রই পিশাচেরা ঘিরে ধরবে এবং টানেলের পথ বন্ধ করে দেবে। এতে যারা ভেতরে যাবে তাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। বয়েড জেটকে বেটার কোনো প্ল্যান ভাবতে বলে বেরিয়ে যায়। তখন কেনিও তার পেছনে আসে এবং বলে তাদের জেটের কথা ভালোভাবে শোনা উচিত ছিল। বয়েড বলে শোনার প্রয়োজন নেই, তারা প্ল্যান বি ছাড়া কোনোভাবেই শত্রুর এরিয়াতে ঢুকতে পারবে না। কেনি বলে তাদের কিছু না কিছু তো করাই লাগবে, কারণ তারা অলরেডি সবাইকে বলে দিয়েছে বাচ্চাদের হাড় উদ্ধার করে সৎকার করলে তারা বাড়ি ফিরতে পারবে। সবাই এই আশাতেই বুক বেঁধে আছে। বয়েড বলে তারা স্কাউটিং মিশন হিসেবে 2-3 জনকে টানেলে পাঠাবে, ওরা গিয়ে দেখে আসবে ভেতরে আর কোনো গুপ্ত পথ আছে কিনা। দুজনে এই ব্যাপারে আলোচনা করছিল। এ সময় বয়েড ঠাস ঠাস করে দুটো গুলির আওয়াজ শুনতে পায়। পাশাপাশি কিছু পরিচিত মানুষের কিচিরমিচিরও শুনতে পায়। চমকে উঠে বয়েড যেদিক থেকে আওয়াজ হচ্ছিল সেদিকে তাকায়। এরপরে মুখ ফিরিয়ে কেনির দিকে তাকিয়ে বুঝতে পারে কেনি কোনো আওয়াজ শোনেনি, সে একাই শুধু আওয়াজ শুনেছে। বয়েড অস্বস্তি বোধ করছিল, তাই হাসপাতালে ফাতিমাকে দেখতে যাবে এই অজুহাত দেখিয়ে সেখান থেকে তড়িঘড়ি করে চলে আসে। এদিকে হেনরি ডাইনারে এসে বাগদাকে বলে সে প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছে, তাই সম্ভবত তার ওপরে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। এই জন্য সে নিজেকে ব্যস্ত রাখতে চায়। তাই সে বাগদাকে জিজ্ঞেস করে এখানে তাকে দেওয়ার মতো কোনো কাজ আছে কিনা। বাগদা হেনরিকে লাঞ্চ বানাতে হেল্প করতে বলে। হেনরি কিচেনে ঢোকার সময়ে ডাইনারের রেডিওতে একটা গান বেজে ওঠে। যদিও এখানে সমস্ত রেডিও টেলিফোন অচল, তবে ক্ষেত্র বিশেষে আপনা আপনি এগুলো বেজে ওঠে। তো রেডিওতে যে গানটা বেজে উঠেছিল হেনরি এই গানটা আগেও শুনেছে। বলা চলে এটা তার স্ত্রী মিরান্ডার ফেভারিট গান। এই গানটা হেনরির মিরান্ডার সাথে কাটানো একটা স্মৃতি মনে করিয়ে দেয়। এদিকে ইথান কাগজে শহরের বিভিন্ন মানুষের ড্রয়িং এঁকে নাম লিখে রাখছিল। তাবিথা এই ব্যাপারে জিজ্ঞেস করলে ইথান জানায় সে প্রস্তুতি নিচ্ছে। ভিক্টর তাকে বলেছিল শহরের সবাই মরে যাবে, শুধু ইথান বেঁচে থাকবে। আগেরবারও মিরান্ডা 2 ছেলে মেয়ে ভিক্টর আর এলুইসকে শহরে আনার পরে সবাই মারা গিয়েছিল, শুধুমাত্র ভিক্টর বেঁচে গিয়েছিল। ভিক্টর সবার ড্রয়িং এঁকে রাখত বলেই এখনও ড্রয়িং দেখলে তার ঘটনা মনে পড়ে যায়। তাই ইথানও একই টেকনিক ফলো করে ড্রয়িং আঁকছিল, যাতে কোনো ঘটনা ভুলে গেলেও পরে সে আবারও মনে করতে পারে। তাবিথা বোঝানোর চেষ্টা করে টেনশনে ভিক্টরের মাথা এলোমেলো হয়ে গেছে, তাই ওর কথাকে গুরুত্ব দেবার দরকার নেই। কিন্তু ইথান একই জেদ ধরে বসে আছে। ঘটনা ঘটে গেলে তাকেও ভিক্টরের মতো সব মনে রাখতে হবে। আর উপায় না পেয়ে তাবিথা ইথানকে নিয়ে কলোনি হাউসে ভিক্টরের কাছে চলে যায়। তারা যখন যায় তখন রজারের লাশটা পুরানো হচ্ছিল। সোফিয়া দুজনকে আসতে দেখে ইথানকে উদ্দেশ্য করে হাত নাড়ায়। ইথানও হাত নাড়িয়ে রিপ্লাই দেয়। ভিক্টর ঘরে বসে স্কেচ আঁকছিল। তাবিথা দরজায় কড়া নেড়ে নিজের পরিচয় দিলে ভিক্টর দরজা খুলে দেয়। তাবিথা কড়া করে ভিক্টরকে বলে সে যেন ইথানকে বলে সে আগে যা বলেছিল সব মিথ্যা, এখানে কোনো অঘটন ঘটবে না এবং সবাই মরেও যাবে না। ভিক্টর বলে সে নিজের কথা পাল্টাতে পারবে না, কারণ এমনটা ঘটবেই। তাবিথা বোঝানোর চেষ্টা করে ভিক্টরের কথা শোনার পর থেকেই ইথান ভয় আর আতঙ্কের মাঝে আছে। তবে ইথান ভিক্টরের কাছে শিখতে চায় এখানে সে একা একা কিভাবে সার্ভাইভ করবে। তাবিথা ইথানকে বলে তার এসব শেখার প্রয়োজন নেই, কারণ সে কখনো একা হবে না। তবুও ইথান বলে ভিক্টর গতকাল যা বলেছে তাই সত্যি। মিরান্ডা এখানে ভিক্টর আর অ্যালোইসকে এনেছিল, এরপরে সবাই মারা যায়। আবার তাবিথা যেহেতু মিরান্ডার পুনর্জন্ম, তাবিথাও ইথান আর জুলিকে নিয়ে এখানে এসেছে, তাই ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে। ভিক্টর ইথানকে সাপোর্ট দিয়ে বলে ইথান সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দুজনের এত জেদ দেখে তাবিথাও ওদের দাবি মেনে নিতে বাধ্য হয়। এদিকে ফাতিমার পেটে আল্ট্রাসোনোগ্রাফি করে ভেতরের কোনো সমস্যা নজরে পড়ে না। তবে ফাতিমার পেটের দাগগুলোর ব্যাপারেও কৃষ্টি কোনো সমাধান দিতে পারে না। তারা যদি স্বাভাবিক দুনিয়াতে থাকতো তাহলে হয়তো অনেক টেস্ট ফেস্ট করে কি সমস্যা জানা যেত, কিন্তু এখানে সেই উপায় নেই। ফাতিমা আশঙ্কা করে বলে বয়েড যে স্মাইলি পিশাচকে হত্যা করেছিল কৃষ্টি সেটার পোস্টমর্টেম করেছিল, সেটার শরীরের ভেতরেরও সব অর্গান মানুষের মতোই ছিল। তাই ফাতিমার আশঙ্কা সেও ওদের মতো পিশাচ হয়ে যাচ্ছে কিনা। অ্যালিস ভরসা দিয়ে বলে এরকম কিছুই ঘটবে না। মারিয়েল বলে হতে পারে ফাতিমার পেটের দাগগুলো কোনো সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া। তাছাড়া সে ফাতিমার প্রশংসা করে বলে সে গতকাল কেনিকে বাঁচিয়েছে, তাই তারা হয়তো ফাতিমাকে পিশাচদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউজ করতে পারবে। এটাকে যতই সমস্যা মনে হোক না কেন, হতে পারে এটাই তাদের জন্য হেল্পফুল হয়ে উঠবে। কিন্তু এলিস মারিয়ালের কথার বিরুদ্ধাচরণ করে বলে ফাতিমাকে এমনি অনেক ধকলের ভেতর দিয়ে যেতে হয়েছে, তাই সে ফাতিমাকে আর কোনো বিপদে পড়তে দেবে না।
দুজনের তর্কাতর্কি শুরু হলে বয়েড ধমক দিয়ে দুজনকে থামিয়ে দেয়। ক্রিস্টি ফাতিমাকে জিনিসপত্র প্যাক করে কিছুদিনের জন্য এখানে এসে থাকতে বলে, যাতে ফাতিমাকে তারা অবজারভেশনে রাখতে পারে। কথাবার্তা শেষ করে বয়েড বাইরে অ্যাম্বুলেন্সের কাছে অস্থির হয়ে দাঁড়িয়েছিল। ক্রিস্টি তাকে দেখে এগিয়ে আসলে বয়েড বলে সে এখনও অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছে, অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছে, আর তার হাত কাঁপা রোগও বেড়ে যাচ্ছে। বয়েড অস্বস্তির সাথে বলে এই সব কিছুই অ্যাবির সাথে কানেক্টেড। এসবের পুনরায় শুরু হয়েছিল কিছুদিন আগে। সে যখন অ্যাবির সমাধিতে দেখা করতে গিয়েছিল, কবরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে বয়েডকে চেপে ধরেছিল। বয়েড বলে সে জানে এই জায়গাটা মানুষের মস্তিষ্কে গেম খেলছে। সে যা কিছু দেখছে বা ফিল করছে তার কিছুই সত্যি না, তবুও এগুলো তার কাছে রিয়েলিটির চেয়েও অনেক বেশি বাস্তব মনে হচ্ছে। ক্রিস্টি জিজ্ঞেস করে বয়েডের যখন হ্যালুসিনেশন হয় তার হাতও একই সাথে কাঁপে কিনা। বয়েড বলে সে খেয়াল করে দেখেনি। বয়েড এসব ট্রমার কারণে ক্রমাগত মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, তাই সে ক্রিস্টির কাছে এমন কোনো মেডিসিন চায় যা তাকে নিজের কাজে ফোকাস করতে হেল্প করবে। ক্রিস্টি দুঃখ প্রকাশ করে বলে এরকম কোনো মেডিসিন তার কাছে নেই। এদিকে বয়েড এবং কেনি দুজনের কেউই যেহেতু শেরিফ অফিসে ছিল না, তাই এ সময় সোফিয়া শেরিফ অফিসে ঢোকে। সে হাতে করে একটা ব্যাগও এনেছিল। সে প্রথমে ডাকাডাকি করে শিওর হয়ে নেয় ভেতরে কেউ আছে কিনা। এরপরে সে ম্যান ইন ইয়েলোর মানে সোফিয়ারই আরেক ভার্সনের আইকনিক হলুদ ড্রেসটা খুঁজে বের করে। তারপরে ব্যাগে ভরে সারার বাড়িতে চলে আসে। সারা অস্থির হয়ে জিজ্ঞেস করে সোফিয়া গত রাতে কোথায় ছিল, সে বাড়ি ফেরেনি কেন। সোফিয়া ইনোসেন্ট ভান ধরে বলে গতকাল সে বয়েডের পিশাচ শিকারের প্ল্যান শুনতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে রাতটা কলোনি হাউসে কাটিয়েছে। সারা একটু রাগের স্বরে বলে তারা যেহেতু একই বাড়িতে থাকে তাই তারা কে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা একে অপরের জানা উচিত। সারা গতরাতে সোফিয়ার জন্য টেনশন করছিল, এটা স্পষ্ট। সোফিয়া ক্ষমা চেয়ে বলে সে আর কখনো এমন করবে না। সারা সোফিয়ার হাতে ব্যাগ দেখে জিজ্ঞেস করে এর ভেতরে কি আছে। সোফিয়া ক্লান্ত অজুহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলে সারা সন্দেহের স্বরে জানতে চায় সোফিয়া কি লুকাচ্ছে। তখন সোফিয়া কাঁদো কাঁদো স্বরে বলে সে অনেকদিন ধরে একই ড্রেস পরে আছে, তাই ভেবেছিল ড্রেস চেঞ্জ করলে হয়তো একটু ভালো লাগবে, তাই সে স্টোরেজ থেকে কিছু ড্রেস এনেছে। কিন্তু ড্রেসগুলো সব মৃত মানুষদের, তাই সে একটু অস্বস্তি বোধ করছিল। সারা তাকে সান্ত্বনা দিয়ে বলে সে একটা জায়গা চেনে যেখানে ভালো ভালো ড্রেস আছে। সে পরে এক সময় সোফিয়াকে সেখানে নিয়ে যেতে চায়। এরপরে সারা বিদায় নিয়ে বলে সে ডাইনারের স্টোরেজে যাচ্ছে। এদিকে ভিক্টর, ইথান আর তাবিথাকে নিয়ে একটা কন্টেনারের কাছে আসে। শহরের সবাই মরে গিয়ে ভিক্টর যখন একা হয়ে গিয়েছিল তখন সে এই কন্টেনারের ভেতরেই আশ্রয় নিয়েছিল। ভিক্টর ওদেরকে ভেতরে এনে বলে একদিন সকালে সে বাইরে বেরিয়ে দেখে সবাই মরে পড়ে আছে। তখন সে সাদা পোশাকের ছেলেটাকে দেখতে পায়। সেই ভিক্টরকে এখানে এনেছিল। ছেলেটা বলেছিল সার্ভাইভ করতে 3টা জিনিস প্রয়োজন হবে, তার মধ্যে প্রধান হলো খাদ্য। ছেলেটা যখন তাকে এখানে নিয়ে আসে তখন এই কন্টেইনারটা পিচ ফলের ক্যানে ভরেছিল। সে সময় এখনকার মতো পশুর খামার ছিল না, তাই তাকে এই পিচ ফলের ওপরে নির্ভর করে থাকতে হয়েছিল। এছাড়া প্রয়োজনে বাধ্য হয়ে সে ঘাস পাতা এবং পোকামাকড়ও খেত। ভিক্টর ইথানকে একটা পাথর দিয়ে বলে শুরুর দিকে তার ফলের ক্যান খুলতে সমস্যা হতো, পরে সে এই পাথরটা খুঁজে পায় এবং ক্যান খোলা সহজ হয়ে যায়। পাথরটা সে ইথানকে যত্ন করে রেখে দিতে বলে। এরপরে ভিক্টর জানায় এখানে সার্ভাইভের সবচেয়ে নির্মম ব্যাপার হলো একা একা থাকা। একা থাকলে যে কোনো ব্যাপারে ভয়টাও অনেক বেড়ে যায়। ভিক্টর বলে সে একা থাকতে না পেরে এখানকার সব জিনিস যেমন দেয়াল, ফ্লোর, ট্রাক সব কিছুর সাথেই বন্ধুত্ব করে নিয়েছিল। সে এগুলোর নামও দিয়েছিল এবং এই জড় পদার্থগুলোর সাথে সে গল্প করে সময় কাটাতো। তবে ইথানকে এগুলোর সাথে গল্প করা লাগবে না, সে ইথানের জন্য বেটার কিছু ম্যানেজ করে রেখেছে। এই বলে ভিক্টর বাইরে চলে যায় এবং কিছুক্ষণ পরে 2টো পুতুল নিয়ে ফিরে আসে। তাবিথার এসব দেখে এবং শুনে খুবই বিরক্ত লাগছিল, তবুও সে চুপ করে থাকে। ভিক্টর বলে সে তার মা এবং বোন অ্যালোইসকে অনেক মিস করত, তাই সে এই পুতুল 2টো খুঁজে বের করে এবং ওদেরকে মা আর বোনের ড্রেস পরিয়ে দেয়। এতে তার মনে হতো মা আর অ্যালোইস তার সাথেই আছে। সে ইথানকেও পরামর্শ দেয় ইথান চাইলে একটাকে তার মা, অন্যটাকে বোন জুলি ভেবে নিতে পারে। যদিও সে ইথানের বাবা জিমের জন্য পারফেক্ট পুতুল এখনও খুঁজে পায়নি, খুঁজে পেলেই পারফেক্ট ফ্যামিলি হয়ে যাবে। তাবিথার এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ভিক্টরকে এসব ফাজলামি থামাতে বলে। এরপরে ইথানকে সান্ত্বনা দেয় ইথান কখনোই একা হবে না, সে ইথানকে এখান থেকে বের করে নিয়ে যাবে। ভিক্টর বলে তার মাও ঠিক একই রকম কথা বলতো, সেও ঠিক একই জিনিস চিন্তা করত, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। তাবিথা বলে বয়েড আর জেড এই ব্যাপারে কাজ করছে, তারা নিশ্চয়ই কোনো একটা উপায় বের করে ফেলবে। এরপরে তারা সবাই বাড়ি ফিরে যাবে।
ইথান জিজ্ঞেস করে যদি কোনো উপায় বের না হয় তখন কি হবে। মিরান্ডাও ভেবেছিল সবাই বাড়ি ফিরে যাবে, কিন্তু দিন শেষে সবাইকেই মরতে হয়েছিল। তাই এবারও যে সেম ঘটনা ঘটবে না সে কিভাবে সিওরিটি দিচ্ছে। তাবিথা বলে এবারের সিচুয়েশন ভিন্ন। মিরান্ডার কাছে কোনো স্মৃতি ছিল না, তবে জেড আর তাবিথা স্মৃতিচারণ করে অনেক কিছু জেনে গেছে, তাই এবার তারা সফল হবেই। তাবিথার বোঝানোতে ইথান আর ভিক্টর দুজনেই কনভিন্স হয় এবং আশার আলো দেখতে পায়। এরপরে তারা বাড়ির দিকে রওনা দেয়। এদিকে হেনরি ডাইনারে বেশ ভালোভাবেই সবজি কাটছিল। বাগদা একটা ট্রে সরাতে গেলে সেটা হাত থেকে পড়ে যায়। ওই দিকে ফোকাস করতে গিয়ে হেনরি হঠাৎ নিজেকে আবারও হাসপাতালের বেডে আবিষ্কার করে। সে চোখ মেলে দেখতে পায় একটা কিশোর বয়সী ছেলের হাত থেকে মেডিকেলের ট্রে পড়ে গেছে। ছেলেটা হেনরিকে জেগে উঠতে দেখে বাবা বাবা বলে ভিক্টরকে ডাক দেয় এবং বলে দাদুর জ্ঞান ফিরেছে। জেন্টলম্যান ভিক্টর দ্রুত বাবার কাছে আসলে হেনরি জানতে চায় সে কোথায় আছে। ভিক্টর জানায় সে কেয়ার ফ্যাসিলিটিসে আছে। হেনরি বিস্মিত হয়ে বলে এটা অসম্ভব, সে তো ডাইনারে সবজি কাটছিল। ভিক্টর বোঝায় ওসব হেনরির ইমাজিনেশন, আদতে হেনরি এখানেই আছে, সে কোথাও যায়নি। হেনরির সব গুলিয়ে যাচ্ছিল। ভিক্টর বলে অনেকদিন আগে বাবার জন্মদিনে সারপ্রাইজ দেবার জন্য মা 2 বোতল ড্রাগ এনেছিল, কিন্তু কোনো একটা বোতলের ড্রাগের সমস্যা ছিল, যার ফলে বাবার বাজে রিয়াকশন হয় এবং অচেতন হয়ে যায়। সেই থেকে বাবা মানে হেনরি এই কেয়ার ফ্যাসিলিটিসে আছে, সে এখান থেকে কোথাও যায়নি। হেনরি জিজ্ঞেস করে একটু আগে সে যে ছেলেটাকে দেখলো সে কে। ভিক্টর জানায় ওটা তোমার নাতি সেবাস্তিয়ান। হেনরির পাগলা ছেলে ভিক্টরেরও একটা ছেলে আছে, এটা হেনরি ভাবতেও পারছিল না। ভিক্টর জানায় সে অ্যালুইসকেও খবর পাঠিয়েছে, সে একটা প্লেন ধরে এখানে আসছে। হেনরি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে অ্যালুইস এখনও বেঁচে আছে। ভিক্টর জানায় সে শুধু বেঁচে আছে তাই না, বরং সে একজন স্কুল টিচার। হেনরির এবার সব এলোমেলো লাগে। সে অস্থির হয়ে বলতে থাকে এসব সত্যি না, এসব সত্যি হতে পারে না। এরপরে সে আবারও ডাইনারের সেন্সে ফিরে আসে। হেনরিকে একদিকে একাধারে তাকিয়ে থাকতে দেখে বাগদা জিজ্ঞেস করে কি সমস্যা। হেনরি এই প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে যায়। এদিকে বয়েড এবং কেনি শেরিফ অফিসে ফিরে আসার পরে বয়েড খেয়াল করে কেউ এখানে এসেছিল। সে চেক করে দেখে হলুদ পোশাকটা কেউ চুরি করে নিয়ে গেছে। বয়েড আর কেনি আলোচনা করছিল কে পোশাকটা নিয়ে যেতে পারে। এরই মধ্যে জেড বয়েডকে ডাকতে ডাকতে ছুটে আসে। জেড টানেলের মডেলটা নিয়ে ব্যাকআপ প্ল্যান ভাবছিল, কিন্তু কোনো দিশা না পেয়ে রাগ করে সব আছড়ে ফেলে দেয়। একটু পরে স্বাভাবিক হয়ে সে জিনিসপত্র তোলার সময়ে একটা গামলা তুলতে গিয়ে তার খেয়াল হয় টানেলের ওপরে একটা ফারওয়ে বোতল ট্রি আছে। টানেল থেকে সে বোতল ট্রির ছিদ্রটা দেখা যায়, তার মানে ওখান দিয়ে তারা বের হতে পারবে। তো এই ব্যাপারটা জানাতেই সে বয়েডের কাছে ফিরে এসেছে। জেড বয়েড আর কেনিকে নিয়ে জঙ্গলে বোতল ট্রির কাছে যায়। এরপরে বলে সে টানেলের ভেতর থেকে ওপরে সিলিংয়ে গর্তের মতো দেখেছিল, যেটা শেকড় বাকড়ে জড়িয়েছিল, যেটা একটা সিম্বলের মতো লাগছিল। আর এই জিনিসটাই হলো এই বোতল ট্রি। জেড বোতল ট্রির নিচে দাঁড়িয়ে বলে ঠিক এই পজিশনের নিচে টানেলের ভেতরে বাচ্চাদের দাফন করা আছে। তো জেড বলে প্রথমে তাদের একটা টিম টানেলে যাবে। টানেলে ঢুকে বাচ্চাদের দাফনের জায়গাতে গিয়ে তারা পাথরের ওপরে রক্ষা কবচ পাথর ঝুলিয়ে দেবে, যাতে পিশাচেরা তাদের কাছে পৌঁছাতে না পারে। তারপরে তারা যতক্ষণে মাটি খুঁড়ে বাচ্চাদের হাড় বের করবে ততক্ষণে তাদের আরেকটা টিম এখানে বোতল ট্রিটা উপড়ে ফেলবে। মূলত কাছেই 100 গজের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, তারা গাড়ি এনে সেখানে রাখবে। এরপরে চেইন দিয়ে গাছের বিভিন্ন জায়গায় বেঁধে ফেলবে। তারপরে গাড়ির মাধ্যমে তারা প্রেসার দিয়ে চেইন টেনে গাছটা শেকড় সমেত উপড়ে ফেলবে। ফলে নিচে থাকা প্রথম টিমটা এই পথ দিয়ে বাচ্চাদের হাড় নিয়ে বেরিয়ে আসবে। বয়েড জিজ্ঞেস করে যদি তারা গাছটা তুলতে না পারে তখন কি হবে। দেখা গেল ওই সময় চেন ছিঁড়ে গেল বা গাড়ি নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে অবশ্যই প্ল্যান বি থাকা উচিত। জেড বিরক্ত হয়ে বলে তারা একটা সমস্যায় পড়েছে, জেড সেটা সমাধান বের করেছে। এখানে আবার বয়েড প্ল্যান বি নিয়ে ঘ্যান ঘ্যান কেন করছে। বয়েড রেগে গিয়ে বলে জেড যেটা বলেছে সেটা করা এক প্রকার সুইসাইড। প্ল্যান বি ছাড়া যাদেরকে টানেলের ভেতরে পাঠানো হবে ওদের লাইফ রিস্কে পড়ে যাবে, হতে পারে ওদের সবাইকেই স্যাক্রিফাইস করা লাগবে। তাই বয়েড ব্যাকআপ প্ল্যান ছাড়া কাউকে বিপদে ফেলবে না বলে চলে যায়। বয়েডের পেছনে কেনি এসে তাকে ডাক দেয় এবং হঠাৎই একটা গুলি এসে কেনির গায়ে লাগে। বয়েড দ্রুত কেনির কাছে ছুটে গিয়ে দেখে কেনি মারা গেছে। এরপরে বয়েড জেড তাবিথা ডোনা এমনকি নিজের ছেলে অ্যালিসেরও লাশ পড়ে থাকতে দেখে। অ্যালিসের লাশের সামনে অ্যাবি বসেছিল। বয়েড অ্যাবিকে ডাকতেই সে বয়েডের দিকে ঘুরে তাকায়, তখন মুখ দিয়ে গল গল করে রক্ত বের হয়ে অ্যাবিও মারা যায়। বয়েড চিৎকার দিতেই সে আবারও বাস্তবে ফিরে আসে। এরকম জঘন্য হ্যালুসিনেশন হওয়ায় বয়েড চিৎকার করে বলতে থাকে তোমরা আমার কাছে কি চাও। বয়েড কোনো প্রতিউত্তর পায় না। এদিকে হেনরি মিরান্ডা আর অ্যালুইসের সমাধির সামনে যায়।
সে হ্যালুসিনেশনে কি দেখেছে তা মিরান্ডার সাথে শেয়ার করে। হেনরি কনফিউশনে ছিল কোনটা বাস্তব সেই ব্যাপার নিয়ে। ওই দুনিয়ায় ভিক্টর পাগল নয়, বরং সে জেন্টলম্যান, আবার তার একটা ছেলেও আছে। তাছাড়া ওখানে অ্যালোইসও বেঁচে আছে এবং প্লেনে করে তাকে দেখতে আসছে। হেনরির আফসোস হচ্ছিল অ্যালোইস কোথা থেকে আসছে সেটা সে জানতে চায়নি। সে পরের বার এটা জানবে বলে ঠিক করে। এরই মধ্যে হেনরি আবারও হাসপাতালে জেগে ওঠে। সেবাস্তিয়ান হেনরির ফেভারিট গান প্লে করছিল। সম্ভবত ডাক্তারের পরামর্শে গানটা প্লে করেছে যাতে হেনরির সেন্স ফিরে আসে। এবার ওদের সাথে ডাক্তারও ছিল। ডাক্তার বলে হেনরিকে আগের চেয়ে স্ট্রং দেখাচ্ছে। এছাড়াও ডাক্তার আরও বলে হেনরি দীর্ঘ সময় ধরে একটা ডিলিউশনের মাঝে আছে। সে নিজের মনের ভেতর থেকে ওই দুনিয়ার ভাবনা কাটিয়ে উঠতে পারছে না। তাই হেনরির মন থেকে ফ্রমভিলের ভাবনা চিরতরে মুছে ফেলতে হবে। আর এর জন্য ডাক্তার হেনরিকে তার পরামর্শ মতো চলতে বলে। এরই মধ্যে সেবাস্তিয়ানের ফোনের নেট কানেকশন হারিয়ে যায়, ফলে গান বন্ধ হয়ে যায়। আর এরপরই হেনরি আবারও ফ্রমভিলের স্ত্রী মেয়ের সমাধির সামনে সেন্স পায়। হেনরি আবারও হাসপাতালের সেন্সে ফিরে যেতে চাইছিল। সে কাঁদতে শুরু করে, কারণ সে বাস্তবতা আর কল্পনার মাঝে পার্থক্য পুরোপুরি গুলিয়ে ফেলেছে। এখন সে হাসপাতালের সেন্সে যেটা দেখেছে সেটাই সত্যি, নাকি এসব কিছু সোফিয়ার রক্ত মেশানো ড্রিঙ্কের প্রভাবে হচ্ছে, সেটা পরে জানা যাবে। বয়েডের স্ত্রী অ্যাবির সাথেও সেম ঘটনা ঘটেছিল। তাকে হেনরির মতোই পাগল করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল সে স্বপ্নের জগতে আটকে আছে। সে যদি সবাইকে গুলি করে মেরে ফেলে তাহলে স্বপ্ন ভেঙে বাস্তবে ফিরে আসবে। অ্যাবি সেই কথা বিশ্বাস করে কলোনির লোকেদের মেরে ফেলতে শুরু করে। শেষে বাকিদের এবং নিজের ছেলেকে বাঁচাতে বয়েড অ্যাবিকে গুলি করে হত্যা করেছিল। হেনরির সাথেও একই ঘটনা ঘটবে কিনা সেই উত্তর সময় বলে দেবে। যাই হোক, এদিকে ক্রিস্টি ফাতিমার চেক আপ করে মারিয়ালকে সাইডে এনে বলে ফাতিমার হার্ট মিনিটে মাত্র 19 বার বিট করছে। কোনো জীবিত মানুষের পক্ষে এত কম হার্টবিট হওয়া অসম্ভব। মেডিকেলি এই অবস্থায় ফাতিমার বেঁচে থাকার কথা না। তাই অ্যাকচুয়ালি কি ঘটছে তারা কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে সোফিয়া তাবিথার বাড়িতে গিয়ে দেখে কেউই নেই। সে মেঝেতে ইথানের আঁকা স্কেচগুলো দেখতে পেয়ে সেগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে তাবিথা ভিক্টর আর ইথানকে নিয়ে ফিরে আসে। ইথান জানায় সে ভিক্টরের সাথে কলোনি হাউসে গিয়ে ডোনার সাথে দেখা করবে। তাই তাবিথা ওদের যাবার অনুমতি দিয়ে বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকা মাত্রই টেলিফোনটা বেজে ওঠে। যদিও এই শহরের কোনো টেলিফোনেরই কানেকশন নেই, তাই টেলিফোন বেজে উঠেছে মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাবিথা টেলিফোন রিসিভ করতেই একটা বাচ্চা ছেলের কণ্ঠে বলে ওঠে, মা, আমি থমাস। থমাস অনেক বছর আগেই মারা গেছে। এরপরেও থমাসের কণ্ঠে ইথান আর জিমের কাছে ফোন আসতো, তবে আজকে ফোন এসেছে তাবিথার কাছে। তাবিথা জানে এটা থমাস না, তবুও সে জিজ্ঞেস করে তুমি কি চাও। থমাসের কণ্ঠটা তাবিথাকে আরভি গাড়ির কাছে আসতে বলে, তা না হলে ইথান আর জুলির ক্ষতি করার হুমকি দেয়। এদিকে বয়েড শেরিফ অফিসে ফিরেই দরজার কাছে ফাদার রুদ্রখাত্রের আত্মাকে বসে থাকতে দেখে। সে ফাদারকে ইগনোর করে ভেতরে ঢুকে যায়, কিন্তু ফাদারকে ভেতরেও দেখিয়ে বয়েড আরও রেগে যায়। সে ফাদারকে বলে তার কিছু বলার থাকলে যেন স্পষ্ট করে বলে। ফাদারের আত্মা পরামর্শ দেয় বয়েডের জেরের কথা শোনা উচিত। তার টানেলের ভেতরে গিয়ে বাচ্চাদের হাড় উদ্ধার করতে হবে। এতে হয়তো কিছু মানুষকে স্যাক্রিফাইস করা লাগবে, কিন্তু এর বিনিময়ে আরও বহু মানুষকে সে বাঁচাতে পারবে। পরামর্শ দিয়ে ফাদারের আত্মা ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে তাবিথা ততক্ষণে আরভি গাড়ির কাছে পৌঁছে যায় এবং দেখে ইথানের ড্রয়িংয়ের পেপারগুলো গাড়ির সাথে ছেটে দেওয়া হয়েছে। এ সময় পেছন থেকে ম্যান ইন ইয়েলো এসে তাবিথাকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। সোফিয়া হলুদ পোশাকটা চুরি করে সেটা পরে ম্যান ইন ইয়েলোর বেশ ধারণ করেছে। তো ম্যান ইন ইয়েলো বলে সে শিওর ছিল না তাবিথা এখানে আসবে। এরপর সে তাবিথাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চিনতে পারছো। তাবিথা চিনতে পারছে না দেখে লোকটা বলে তাবিথার এখনও স্মৃতির এই অংশটা মনে পড়েনি। এরপরে লোকটা বলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক ওখানেই তোমার হাজব্যান্ডকে মেরে ফেলেছিলাম। জিম অনেক সাহসী ছিল, এই জন্য তাকে আমি পছন্দ করতাম, তাই তার একটা দাঁত আমি নিজের কাছে রেখে দিয়েছি। তাবিথা জানতে চায় লোকটা তাকে মেরে ফেলবে কিনা। লোকটা জানায় তাবিথাকে মারার কোনো ইন্টেনশন তার নেই। তাছাড়া তাবিথার সাথে নাকি সে এক সময়ে অনেক সময় কাটিয়েছে, তারা নাকি খুবই ক্লোজ বন্ধু ছিল। তো তাবিথা জানতে চায় মারার ইচ্ছা না থাকলে তাকে এখানে ডাকা হয়েছে কেন। এবার ম্যান ইন ইয়েলো একটু রেগে যায় আর বলে এবার তাবিথারা অনেক দূর এগিয়ে গেছে। লোকটার সাথে তারা এই গেম বহুবার খেলেছে, কিন্তু বাচ্চাদের হাড়গোড় বের করে ওদেরকে মুক্ত করার চিন্তাভাবনা কখনোই তাদের আসেনি। তারা যেহেতু মুক্তির চাবি পেয়েই গেছে, তাই বাচ্চাদেরকে মুক্ত করে বাড়ি ফিরতে পারবে, অথবা হয়তো সাংঘাতিক বিপদ ডেকে আনবে, যার রোশানল থেকে কেউই বাঁচতে পারবে না। ম্যান ইন ইয়েলো তাবিথাকে বলে তোমাকে অনেক মিস করছি, খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হবে। এই বলে ম্যান ইন ইয়েলো তাবিথার হাতে চুমু খেয়ে চলে যায়। তাবিথা কিছুক্ষণ বেশ শকের ভেতরে থাকে। এরপরে ফিরে এসে বয়েডকে ঘটনাটা জানায়।
তাবিথা বলে লোকটা প্রথমে তার বাড়িতে ঢুকেছিল এবং ইথানের ড্রয়িংগুলো নিয়ে গিয়েছিল। বাড়ির দরজায় রক্ষা কবচ পাথর ঝোলানো ছিল, তবুও সেটা লোকটাকে আটকাতে পারেনি। পিশাচেরা তো রাতে ছাড়া বের হয় না, অথচ লোকটা দিনের বেলাতে একদম মাঝ দুপুরে এসব কাণ্ড কারখানা করে গেল। শুধু তাই না, ম্যান ইন ইয়েলোই জিমকে হত্যা করেছে। তাই তাবিথা বলে এখানে আর তারা কেউই সেফ না। এ সময় জেড চলে আসে এবং অস্থির হয়ে বলে পুরোপুরি পারফেক্ট প্ল্যান বলে কিছু হয় না। সে নিজেও জানে টানেলে বাচ্চাদের হার উদ্ধারে গেলে মৃত্যুর চান্স সর্বাধিক, তাই জেড নিজেই সেখানে যাবার সিদ্ধান্ত নিয়েছে। প্ল্যানটা যেহেতু তাই মৃত্যুর রিস্কও সেই নেবে। তা না হলে এরকম সুযোগ তাদের সামনে আর নাও আসতে পারে। বয়েড বলে তারা আগামীকাল সকালেই মিশনে নেমে পড়বে, কারণ ম্যান ইন ইয়েলো শহরে চলে এসেছে। তাদের যা করার দ্রুত করতে হবে। এদিকে ম্যান ইন ইয়েলো আবারও ড্রেস চেঞ্জ করে এবং নিজেকে ট্রান্সফর্ম করে সোফিয়ার বেশ ধারণ করে শহরে ফিরে আসে। সে শহরে ফিরে এসে দেখে এলজিন আর ক্লারা পতাকা টানাচ্ছে। পতাকা টানানোর কারণ জিজ্ঞেস করলে ওরা জানায় বিশ্বকাপ ফুটবলের সিজন চলছে, পতাকা না টানালে হয় নাকি। তো ওদের কাছ থেকে সোফিয়া এটাও জানতে পারে আগামীকাল টানেলে গিয়ে বাচ্চাদের হাড় উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোফিয়া জানতে চায় কারা কারা টানেলে যাবে। এলজিন শিওর জানতো না। সে ধারণা থেকে বলে হয়তো জেড, কেনি সহ কয়েকজন টানেলে যেতে পারে। সোফিয়া ক্লারাকে একটু সাইডে নিয়ে আসে। এরপরে সোফিয়া তার চোখের দিকে ক্লারাকে তাকাতে বলে। সোফিয়া নিজের চশমা একটু সরালে তার চোখের ভেতরটা কালো হয়ে যায়। এটা দেখে ক্লারার ভয় পাওয়ার কথা, তবে সম্ভবত সে সোফিয়ার বসে চলে আসে। এরপরে সোফিয়া বলে ক্লারাকে তার হয়ে একটা কাজ করে দিতে হবে। তারপরে সে ক্লারাকে নিয়ে বাড়িতে আসে এবং প্রথমে চেক করে সারা বাড়িতে আসে কিনা। সারা বাড়িতে নেই শিওর হবার পরে সোফিয়া একটা ফল কাটার ছুরি তুলে নেয় এবং ক্লারাকে নিয়ে বেডরুমে যায়। এরপরে সোফিয়া বলে আগামীকাল ওরা যখন টানেলে যাবে তখন সাংঘাতিক কিছু ঘটবে। যদিও ওদের আইডিয়া একদম ঠিকঠাক আছে, কিন্তু ওরা কাজটা ঠিকভাবে করতে পারবে না, কারণ এই জায়গাটা রিচুয়ালের মাধ্যমে বানানো হয়েছে। রিচুয়াল যে জায়গাটাকে প্রোটেক্ট করছে সেটা ওরা কিভাবে ভাঙবে। ক্লারা জিজ্ঞেস করে সোফিয়া তার কাছে কি চায়। সোফিয়া হেসে নিজের হাতে ছুরি দিয়ে একটা দাগ কাটে। এরপরে ক্লারাকে নিজের হাতটা এগিয়ে দিতে বলে। ক্লারা হাত এগিয়ে দিতে ভয় করছিল, তাই সোফিয়া বলে তুমি যদি হাত না দাও তাহলে তোমার সাথে আমি খুব খারাপ কিছু করব। ক্লারা এবার বাধ্য হয়ে নিজের হাতটা এগিয়ে দিলে সোফিয়া তার হাতেও কেটে দেয় এবং ক্লারার হাতের কাটা জায়গায় নিজের হাতের কাটা জায়গা দিয়ে চেপে ধরে মন্ত্র পড়া শুরু করে। এদিকে বয়েড, জেড এবং কেনি ডোনাকে তাদের প্ল্যানের ব্যাপারে বললে ডোনা তেমন রাজি হয় না। তারা জানায় ভেতরে গিয়ে তারা রাস্তা ব্লক করে রক্ষা কবচ পাথর ঝুলিয়ে দেবে, কিন্তু ডোনার এই ট্রিকে ভরসা ছিল না। রক্ষা কবচ পাথর খোলা জায়গায় কাজ করে না। তাছাড়া তারা প্রপার প্র্যাকটিস ছাড়াই ভেতরে যাচ্ছে, যেটা অনেক বড় রিস্কি। আর এতটা রিস্ক নেবার পরেও তাদের উদ্দেশ্য সফল হবে কিনা এই ব্যাপারেও প্রশ্ন থেকে যায়। ডোনা জিজ্ঞেস করে ধরে নেওয়া যাক তারা বাচ্চাদের হাড় নিয়ে ফিরে এলো, কিন্তু এরপরে কি হবে? তারা কি গাড়িতে উঠে সোজা বাড়ি চলে যেতে পারবে? ওরা এই প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ তাদের জাস্ট একটা ধারণা হাড়গুলোর মাধ্যমে বাচ্চাদের আত্মার অভিশাপ কাটানো যাবে। এরপরে কি হবে এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। তারা তর্কাতর্কি করছিল। এই সময় ক্রিস্টি এসে বয়েডকে সাইডে ডেকে নিয়ে যায় এবং ফাতিমার কন্ডিশনটা জানিয়ে দেয় যে ক্লিনিক্যালি ফাতিমার বেঁচে থাকার কথা না, তবুও সে স্বাভাবিক মানুষের মতোই আচরণ করছে। বয়েড আপাতত ফাতিমা এবং অ্যালিসকে এই কথাটা জানাতে নিষেধ করে। আপাতত বয়েডের ফোকাস আগামীকালের মিশনের দিকে। বয়েড ক্রিস্টিকেও আগামীকাল বোতলটির কাছে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে থাকতে বলে। টানেলে যারা যাবে ওরা কি অবস্থায় ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই ক্রিস্টি ওখানে থাকলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যাবে। এদিকে হেনরি কলোনি হাউসে একটা ঘোড়া স্ট্যাচু অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করছিল। এই সময় প্যাটি তার বানানো কিছু বিস্কুট এনে হেনরিকে জিজ্ঞেস করে সে খাবে কিনা। হেনরির বিস্কুট খেতে ইচ্ছে করছিল না। সে এই জন্যই বিস্কুট বানিয়েছে যাতে কাজে ব্যস্ত থাকতে পারে। কাজে ব্যস্ত থাকলে এই জায়গার ট্রমা ভুলে থাকা কিছুটা সহজ হয়। প্যাটি ইমোশনাল হয়ে বিস্কুটগুলো সেখানে রেখে চলে যায়। কারো খিদে লাগলে হয়তো বিস্কুটগুলো খেয়ে নেবে। প্যাটি চলে গেলে হেনরি হাত বাড়িয়ে একটা বিস্কুট নিয়ে মুখে দিয়ে কামড় দিয়ে হঠাৎ আবারও অন্য সেন্সে ফিরে যায়। এবার সে হাসপাতালে নাস্তার টেবিলে বসেছিল আর তার সামনে খাবার নিয়ে ভিক্টর বসেছিল। ভিক্টর জানায় সে বাড়ি থেকে বাবার ফেভারিট খাবার এনেছে। এরপরে ভিক্টর জিজ্ঞেস করে হেনরি ডাক্তার বয়েডের কথাগুলো ভেবে দেখেছে কিনা। হেনরি অবাক হয়ে জিজ্ঞেস করে হাসপাতালের ডাক্তারের নাম বয়েড কিনা? ওখানে তো ফ্রমভিলে শেরিফের নাম বয়েড। ভিক্টর বলে ওসব হেনরির কল্পনার জগৎ। হেনরি অচেতন অবস্থায় অনেকেরই নাম নেয়, তাই ওরা বয়েড, ডোনা, ইথান এসব নামগুলো অনেকবার হেনরির মুখে শুনেছে। তো ডাক্তার হেনরিকে সাজেশন দিয়েছিল তাকে কল্পনা থেকে বেরিয়ে আসতে হলে কল্পনার দুনিয়ার ভিক্টরকে মেরে ফেলতে হবে।
তাই হেনরি এটা মানতে চাইছিল না। ফ্রমভিলে ভিক্টরও তো তারই ছেলে, সে কিভাবে তাকে মারবে? ভিক্টর বাবাকে বোঝায় ওই দুনিয়ায় ভিক্টর একা মানুষ হয়েছে, তার স্বাভাবিক গ্রোথ হয়নি, তাই ওই ভিক্টরের জন্য হেনরি নিজের ফ্যামিলির থেকে দূরে থাকছে। এটা কষ্টকর, তাই হেনরির উচিত ফ্রমভিলের ভিক্টরকে মেরে ফেলা। এতে কল্পনা ভেঙে হেনরি স্বাভাবিক দুনিয়ায় পরিবারের কাছে ফিরে আসতে পারবে। কিন্তু হেনরি তো তা করতে চাইছিল না। সে রাগে খাবারের ট্রেটা ফেলে দেয়। সেই সাথে ফ্রমভিলের সেন্সে ফিরে আসে এবং দেখে ভিক্টর তার সামনে দাঁড়িয়ে বাবা বলে ডাকছে। ভিক্টর বুঝতে পারে তার বাবার কিছু একটা সমস্যা হচ্ছে, তাই সে কি সমস্যা জিজ্ঞেস করলে হেনরি তার উত্তর না দিয়ে বলে ভিক্টর যেন তার থেকে দূরে থাকে। সে আপাতত কিছু সময় একা থাকতে চায়। অন্যদিকে তাবিথা বাড়ি ফিরে ইথান এবং জুলিকে ম্যান ইন ইয়েলোর ব্যাপারটা জানায়। জুলি জানায় সে নিজেও টাইম ট্রাভেল করে ম্যান ইন ইয়েলোকে দেখেছিল। ওই সময় সে রাস্তার ওপরে বসে মানুষের অর্গান খাচ্ছিল। এটা শুনে তাবিথা অবাক হয়ে যায়। জুলি আগে কখনো এই কথাটা জানায়নি। জুলি জিজ্ঞেস করে ম্যান ইন ইয়েলো যেহেতু তাদের বাবাকে হত্যা করেছে, তাই তার নেক্সট টার্গেট কে হতে চলেছে, জুলি নিজেই নাকি ইথান? তাবিথা ভরসা দেয় সে কারো কিছু হতে দেবে না। জুলি বিরক্ত হয়ে বলে তাবিথা কিভাবে এসব আটকাবে? এই জায়গার ব্যাপারে জাস্ট তাবিথার কিছু স্মৃতি আছে, এর বাইরে সবাইকে প্রোটেক্ট করার কোনো উপায় তার জানা নেই। জুলি উঠে গিয়ে দরজায় ঝোলানো ট্যালিসম্যান বা রক্ষাকবচ পাথরটা এনে মাকে জিজ্ঞেস করে এটা সেই বানিয়েছিল কিনা। তাবিথা বলে সে জানে না। জুলি বলে তার যদি এই জায়গার ব্যাপারে অনেক স্মৃতি থেকে থাকে, তাহলে এই পাথরের স্মৃতিটাও মনে থাকা উচিত ছিল। তার যেহেতু এই স্মৃতি মনে নেই, তাই তাবিথার সব ধারণাই মিথ্যা। মানে তাবিথা যে বারবার এখানে ফিরে এসেছে, এই ধারণাটা ভুল। জুলি বোঝায় এই জায়গাটা সবাইকে নিয়ে খেলছে, এই জায়গাটা ইচ্ছে মতো তাদেরকে ভাবতে বাধ্য করছে, তাই সে মাকে এই জায়গার ফাঁদে পড়তে বারণ করে। এদিকে ক্লারা একটা ফ্লাক্স নিয়ে বাইরে আসে। এরপরে নিজের হাতের কাটা জায়গাতে টিপ দিয়ে রক্ত বের করে ফ্লাক্সের ড্রিঙ্কের সাথে মিশিয়ে দেয়। তারপরে সে হাসপাতালে ফাতিমার সাথে দেখা করতে যায়। ক্লারা ফাতিমাকে বলে ফাতিমা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এই জন্য সে হার্বাল ড্রিঙ্ক বানিয়েছে। ফাতিমা ফ্লাক্সটা নিয়ে সাইডে রেখে দিলে ক্লারা বলে এটা গরম গরম বেশি ভালো লাগবে। তাই ফাতিমা ড্রিঙ্ক ঢেলে এক চুমুক দিতেই দেখে এটার জঘন্য স্বাদ। ক্লারা বলে এটার স্বাদ বাজে হলে অনেক পুষ্টিকর। ফাতিমাকে রক্ত মেশানো ড্রিঙ্কটা খেতে রেখে ক্লারা বেরিয়ে যায়। সোফিয়া তাকে জাস্ট এতটুকুই কাজ দিয়েছিল। অন্যদিকে ভিক্টর মা এবং অ্যালুইসের সমাধির সামনে যায়। সে মায়ের উদ্দেশ্যে বলে বাবা এবং বয়েড আমাকে বলেছে তুমি তাবিথার মাঝে পুনর্জন্ম নিয়েছ, তাহলে তো তুমি এখন অ্যালুইসের সাথে নেই। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত বা কোথায় যাওয়া উচিত। বাবাকেও ইদানিং ঠিক মনে হচ্ছে না। বাবা নিশ্চয়ই কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, তাকে ঠিক করার উপায়ও আমার জানা নেই। তাবিথা বলেছে আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু ততদিনে যদি বাবা বেঁচে না থাকে তাহলে আমার ফিরে কি লাভ হবে? ভিক্টর নিজের মনেই কথা বলছিল। তখন সে কিছুটা দূরে সাদা পোশাকের ছেলেটাকে দেখতে পায়, যে সবসময় তাদের পথ প্রদর্শক হয়ে হেল্প করত। সাদা পোশাকের ছেলেটা ভিক্টরকে জিজ্ঞেস করে তুমি কি জানো কি ঘটতে চলেছে? ভিক্টর বলে তারা টানেল থেকে বাচ্চাদের হাড় তুলে আনবে, এতে তারা বাড়ি ফিরতে পারবে। তখন ছেলেটা বলে এই কাজের জন্য ওরা বোতল ট্রিটা উপড়ে ফেলবে। ছেলেটা মনে করিয়ে দেয় সে ভিক্টরকে বলেছিল এই বোতল ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সে ভিক্টরকে বোতল ট্রিটা রক্ষা করার পরামর্শ দেয়। এদিকে বয়েড চার্চের সবার জন্য প্রার্থনা করতে গিয়েছিল। যদিও সে আর ঈশ্বরে বিশ্বাস করে না, তবুও সে নিজের জন্য না হোক অন্যদের সেফটির জন্য প্রার্থনা করতে এসেছিল। এই সময় সেখানে সারাও আসে এবং বলে ক্রিস্টি বলল বয়েড নাকি তাকে খুঁজছে। বয়েড বলে ক্রিস্টি ফাতিমার টেস্ট করে দেখেছে, ফাতিমার হার্ট রেট এবং ব্লাড প্রেশার অনুযায়ী তার বেঁচে থাকার কথা না, অথচ সে একদম স্বাভাবিকই আছে। ফাতিমা যখন পিশাচকে জন্ম দিচ্ছিল তখন ওরা ফাতিমাকে কৌশলে লুকিয়ে রেখেছিল। সারা ওই সময়ে অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, সেটা নাকি হাসছিল, কারণ বয়েড ফাতিমাকে খুঁজে পাবে না। তবে শেষ পর্যন্ত ফাতিমাকে তারা খুঁজে বের করে এবং তাকে বাঁচিয়ে নেয়। সুতরাং সেই অর্থে তো অদৃশ্য কণ্ঠস্বরটা মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছিল। তাই বয়েড শিওর হতে চাইছিল তারা সেদিন আসলেই ফাতিমাকে ওদের কবল থেকে বাঁচাতে পেরেছে কিনা। সারা বলে সে জানে না। সারাও আগামীকাল বয়েডের সাথে মিশনে যেতে চায়। এদিকে তাবিথা বাড়ির বারান্দায় বসে টালিসম্যান পাথরটা দেখছিল। তখন ইথান তার সাথে কথা বলতে আসে। তারা কথা বলছিল। এই সময় তাবিথা আংখুয়ে বাচ্চাদের দেখতে পায়। বাচ্চারা সবাই তাবিথার দিকে আঙ্গুল তুলে পয়েন্ট আউট করছিল। তখন তাবিথা টালিসম্যানের দিকে তাকাতেই তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে অস্থির হয়ে উঠে যায়। অন্যদিকে জেড আর কেনি তাদের বানানো রেডিও সিগন্যাল সিস্টেমটা বয়েডকে দেখাচ্ছিল। এই দুটো কমিউনিকেশন যন্ত্রের মাধ্যমে তারা মোর্স কোডে কমিউনিকেট করতে পারবে, মানে টানেলে যাবার পরে আপদ বিপদের ব্যাপারে সিগন্যাল দিতে পারবে। এই সময় সেখানে ভিক্টর এসে অস্থির হয়ে জিজ্ঞেস করে ওরা বোতলটি উপড়ে ফেলার প্ল্যান করেছে কিনা। বয়েড আর জেড জানায়
এটা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নেই। ভিক্টর বলে সাদা পোশাকের ছেলেটা তাকে বলেছে এই গাছটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা উপড়ে ফেলা যাবে না। বয়েড বলে সেই সাদা পোশাকের ছেলেটা কোথায়, তারা কেন ছেলেটাকে দেখতে পাচ্ছে না? ভিক্টর বলে ওটা তার বন্ধু, সে সবাইকে দেখা দেয় না। বয়েড বলে এখানকার অদ্ভুত জীবগুলো তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাই ওরকমই কেউ একজন হয়তো ভিক্টরের মাধ্যমে তাদেরকে আটকাতে চাইছে। তবে ভিক্টর নিজের জেদে অটল, সে কিছুতেই বোতলটি উঠাতে দেবে না বলে বাইরে বেরিয়ে যায়। তখন বয়েড আর কেনি ছুটে এসে ভিক্টরকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে নেয়, যাতে সে কোনো ঝামেলা করতে না পারে। ভিক্টর অনেক আহাজারি করে, সে সবাইকে হেল্প করতে চাইছে, কিন্তু কেউই তার কথা শোনে না। ভিক্টর তাবিথাকে দেখতে পেয়ে তাকে রিকোয়েস্ট করে সেজন্য বোতলটিটা প্রোটেক্ট করে। তবে তাবিথা এখন অন্য চিন্তায় ছিল। তাবিথা বয়েডকে বলে সে টানেলের ভেতরে যেতে চায়। বয়েড বলে টানেলে যাবার জন্য আরও অনেকেই আছে, তাবিথার যাবার প্রয়োজন নেই। তাবিথা টালিসম্যান দেখিয়ে বলে এটার ওপরে দুজন মানুষের সিম্বল আঁকা আছে, এটার অর্থ হয়তো তাকে আর জেডকে কাজটা করতে হবে, কারণ বহু বছর ধরে এরা দুজনেই বাচ্চাদের প্রোটেক্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এদেরকেই ওই আংখুয়ে বাচ্চারা বারবার ডেকেছে, তাই কাজটা তাদের দুজনেরই করা উচিত। লজিক দেখে বয়েড রাজি হয়ে যায়। সন্ধ্যায় বয়েড ঘন্টা বাজিয়ে সবাইকে ঘরে ফেরার জন্য সতর্ক করছিল। তখন সে সোফিয়াকে বাইরে দেখে জিজ্ঞেস করে সে বাড়ি যাবে কখন। সোফিয়া বলে সে বাড়ি যাবে না, সে ডাইনারে গিয়ে বাকিদের সাথে দড়ি বানাতে হেল্প করবে, যেগুলো দিয়ে আগামীকাল বোতলটির সাথে বেঁধে গাছটা উপড়ে ফেলা হবে। বয়েড তাকে কাজের জন্য অনুমতি দিয়ে দেয়। সোফিয়া দড়ি বানানোর সময়ে পাশের রেডিওতে টাচ করতেই সেটা বেজে ওঠে, তবে এটাতে গান না, বরং হরর সাউন্ড বেজে ওঠে। এই সময় বাইরে পিশাচেরা ঘুরতে বের হয়। ওরা জানালায় এসে দুষ্টুমি শুরু করলে সবার ফোকাস ওদের দিকে চলে যায়। তখন সোফিয়া ছুরি দিয়ে দড়ির কিছু অংশ কেটে দেয়, যাতে দড়িটা দুর্বল হয়ে যায়। এদিকে ফাতিমা শুয়েছিল, হঠাৎ তার পেটে যন্ত্রণা শুরু হয়। সে উঠে দেখে তার কিছুটা চুল উঠে গেছে, তার পেটের কালো জিনিসগুলো অনেক বড় হয়ে গেছে এবং প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, যা সহ্য করা প্রায় অসম্ভব। অন্যদিকে ভিক্টরকে শেরিফ অফিসে বন্দি করে রাখা হয়েছিল। বয়েড কেনিকে বলে আগামীকাল কেনিকে সে সাথে নিয়ে যাবে না, বাই চান্স যদি তাদের কিছু হয়ে যায় তাহলে কেনি ডোনাকে কলোনি হাউস সামলাতে হেল্প করবে। কেনি প্রথমে রাজি হচ্ছিল না, তবে বয়েড তাকে বুঝিয়ে রাজি করায়। পরের দিন সকালে তাবিথা আর জেড কলোনি হাউসের সবার কাছে বিদায় নিয়ে নেয়। তাবিথা ইথানকে ভরসা দেয় মিশন শেষে এসে তারা বাড়ি ফিরতে পারবে, যদিও ইথানের তেমন ভরসা ছিল না যে বাচ্চাদের হাড্ডি তাদের বাড়ি নিয়ে যেতে পারবে। যাবার সময় জেড তাবিথাকে বলে সে অনেক লাকি, সবাই তাবিথাকে বিদায় জানিয়েছে, কিন্তু জেডকে বিদায় জানানো তো দূরে থাক, একজনও জেডের সাথে কথা বলেনি। জেডের সাথে সব জন্মেই এমনটা ঘটেছে, সে প্রতিবারই সবাইকে বাঁচাতে চেয়েছে, কিন্তু দিন শেষে সবাই ভুল বুঝে জেডকেই হত্যা করেছে। যাই হোক, একটু পরে ওরা টানেলের কাছে পৌঁছে যায় এবং রেডিও সিগন্যাল চালু করে ভেতরে ঢুকে পড়ে। বয়েড ততক্ষণে অন্য টিম নিয়ে বোতল ট্রিটা উপড়ে ফেলার সমস্ত প্রস্তুতি সেরে ফেলে। এদিকে এলজিন স্টোরেজে জিনিসপত্র গোছাতে গিয়ে অনেক পুরনো কিছু ফটোগ্রাফ পেয়ে সেগুলো দেখছিল। এর ভেতরে একটা ফটো দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে ক্লারা সোফিয়ার কাছে এসে বলে বয়েডদের প্ল্যানে কিছু চেঞ্জ হয়েছে, টানেলের ভেতরে শুধু জেড আর তাবিথা যাচ্ছে। এটা শুনে সোফিয়া একটু রেগে যায় আর বলে ক্লারার এটা আরও আগে জানানো উচিত ছিল। এ সময় সেখানে এলজিন চলে আসে এবং ফটোটা সোফিয়াকে দেখিয়ে বলে ফটোর ব্যাকগ্রাউন্ডে একটা মেয়েকে দেখা যাচ্ছে যে হুবহু সোফিয়ার মতো দেখতে। সোফিয়া অকপটে স্বীকার করে এটা তারই ফটো। তখন এলজিন বিস্মিত হয়ে জানতে চায় সেটা কিভাবে সম্ভব, কারণ এই ফটোটা বহু বছর আগের। সোফিয়া ক্লারাকে দরজা বন্ধ করে দিতে বলে। এরপরে সে এলজিনের সামনে দাঁড়িয়ে বলে আমি শুধু সেসব মানুষের বেশভূষা ধারণ করতে পারি যারা এখানে মারা গেছে, তোমার এই ফটোটা দেখা উচিত হয়নি। এই বলে সোফিয়া এলজিনের হাত চেপে ধরে। অন্যদিকে জেড আর তাবিথা টানেলের ভেতরে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বাচ্চাদের দাফন করা হয়েছিল। তারা গুহার প্রবেশপথটা পলিথিন আর টেপ দিয়ে আটকে দেয়, সেই সাথে একটা রক্ষাকবচ টালিসম্যান পাথর ঝুলিয়ে দেয় যাতে পিশাচেরা তাদের কাছে পৌঁছাতে না পারে। এরপরে তারা খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ খোঁড়ার পরেই তারা সমাধির ওপরে একটা পাথরের ঢাকনা পেয়ে যায়। দুজনে ঢাকনাটা সরিয়েই দেখে ভেতরে প্রচুর কঙ্কাল পড়ে আছে। ততক্ষণে খোঁড়াখুড়ির শব্দে পিশাচেরা ঘুম থেকে উঠে পলিথিনের ওপারে চলে আসে এবং বলে তোমাদের এখানে আসা একদমই উচিত হয়নি। জেড তাবিথাকে ভয় পেতে বারণ করে, কারণ যেহেতু তারা টালিসম্যান ঝুলিয়ে রেখেছে তাই জেডের আশা ছিল পিশাচেরা তাদের কাছে আসতে পারবে না। জেড তাবিথাকে দ্রুত কঙ্কালগুলো ব্যাগে ভরে নিতে বলে। কঙ্কাল ভরার সময়ে তাবিথা বলে তাদের ওপরে সিগন্যাল পাঠানো উচিত যাতে ওরা বোতলটি উপড়ে ফেলতে পারে। জেড বলে এখনই তাদেরকে সিগন্যাল দেওয়া যাবে না। জেড বয়েডকে একটা মিথ্যা কথা বলেছে,
ওপর থেকে বোতলটি উপড়ে ফেলা মাত্রই এই জায়গাটা আনপ্রোটেক্টিভ হয়ে যাবে। তখন পিশাচেরা তাদের ওপরে হামলে পড়বে। তাই কঙ্কালগুলো ব্যাগে ভরা হয়ে গেলে তারা সিগন্যাল দেবে। তখন ওপর থেকে বোতলটি উপড়ে ফেলা হলে তাবিথা কঙ্কাল নিয়ে বেরিয়ে যাবে। তাবিথা সেফলি বেরিয়ে যাওয়া পর্যন্ত জেড পিশাচদের সামনে নেবে। জেড এই প্ল্যানের কথা বয়েডকে বলেনি। কারো লাইফ রিস্কের কথা শুনলে বয়েড তাদেরকে টানেলে আসতেই দিত না। জেডের কথা তাবিথাও মানতে চায় না। সে জেডকে এভাবে বিপদে ফেলে রেখে যাবেই বা কিভাবে। তবে জেড বোঝায় এই অভিশপ্ত শহর থেকে মুক্তি পেতে চাইলে এই সার্কেল ভাঙাই লাগবে, আর এর জন্য স্যাক্রিফাইসড বাচ্চাদের কঙ্কাল বাইরে নিয়ে যাওয়া জরুরি। জেড তাবিথাকে রাজি হয়ে যেতে বলে, যাতে অ্যাটলিস্ট তাবিথা নিজের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। ওদের অবশ্যই বাড়ি ফেরা উচিত। এছাড়া জেড তাবিথাকে ধন্যবাদ জানিয়ে বলে এখানে তার বারবার পুনর্জন্ম হয়েছে, প্রতিবারই সে তাবিথার সঙ্গ পেয়েছে, আর এর জন্য সে অনেক খুশি। যাই হোক, কঙ্কাল ব্যাগে ভরা হয়ে গেলে জেড ওপরে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়া মাত্রই বয়েড গাড়ি স্টার্ট করতে বলে। এই গাড়ির সাথে দড়ির সাথে বোতলটিটা বাঁধা ছিল। গাড়ির প্রেসারে বোতলটির শেকড় সামান্য উঠে যেতেই টানেলটা অসুরক্ষিত হয়ে পড়ে। ফলে পিশাচেরা পলিথিন এবং টালিসম্যান ছড়িয়ে ভেতরে চলে আসে। কাউবয় টাইপের একটা পিশাচ বলে, আবারও সবার রিইউনিয়ন হয়ে খুব মজা লাগছে মামা। পিশাচেরা তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। ততক্ষণে পুরো গাছটাই শিকড় সমেত উপড়ে পড়ে যায়। এতে রোদের আলো টানেলের ভেতরে পিশাচদের গায়ে পড়তেই তারা সেন্সিটিভিটি ফিল করে এবং অস্বস্তিতে পেছনে সরে যায়। এটা দেখে তারা বুঝে যায় এই পিশাচদের রোদের আলোতে দুর্বলতা আছে। এই জন্যই হয়তো এরা দিনের বেলায় অন্ধকার টানেলে ঘুমিয়ে থাকে আর রাতের বেলা শিকারে বের হয়। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা এবারই তারা প্রথম পেল। বয়েড দুজনকে ডাক দিয়ে নিচে তাকাতেই ওদেরকে দেখতে পায়। জেড দড়ি নামিয়ে দিতে বললে ওরা দড়ির মই নামিয়ে দেয়। যেহেতু রোদের আলো পড়ায় পিশাচেরা ওদের কাছে পৌঁছাতে পারছে না, তাই এখন দুজনেই বেরিয়ে যেতে পারবে। জেড প্রথমে তাবিথাকে দড়ির মইতে তুলে দেয়। তবে সোফিয়া গতরাতে দড়ির বেশ কিছু জায়গা কেটে রেখেছিল, যার ফলে ভার ধরে রাখতে না পেরে দড়িটা ছিঁড়ে যায়। এতে তাবিথা কিছুটা ওপরে ওঠার পরে আবারও টানেলের ভেতরে পড়ে যায়। এরই মধ্যে শহর জুড়ে শুরু হয় বিপদের অশনি সংকেত। বোতলটি উপড়ে ফেলার কারণে পুরো কালো মেঘ আকাশ এবং সূর্যকে ঢেকে ফেলে। যেহেতু আর সূর্যের আলো শহরে পড়ছিল না, তাই পিশাচগুলো এবার নিজেদের পিশাচ রূপে ফিরে আসে এবং ওদের ওপরে আক্রমণের জন্য এগিয়ে যায়। তবে তখনই বেশ জোরে ভূমিকম্প শুরু হয়। এতে ইমমর্টাল পিশাচেরা পর্যন্ত আতঙ্কে সেফ সাইডে লুকিয়ে পড়ে। এদিকে শেরিফ অফিসে ভিক্টরকে আটকে রাখা ছিল। সেও ভূমিকম্পে চেঁচাতে শুরু করলে কেনি গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। ভিক্টর বলে এতক্ষণে হয়তো ওরা বোতলটি উপড়ে ফেলেছে। তার কথা না শোনার ফল এখন সবাই ভোগ করবে। অন্যদিকে টানেলের ভেতরে ভূমিকম্প থেমে গেলে পিশাচেরা আবারও ওদের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন তাবিথা একটা সরু পথ দেখে জেটকে নিয়ে সেদিকে পালিয়ে যায়। তবে পিশাচেরা ওদের পিছু ছাড়ে না। তারা কিছুটা এগোনোর পরে দেখে সামনে আর পথ নেই, শুধু এক সাইডে ছোট গুহার মতো চেম্বার আছে, কিন্তু সেটাও গাছের ডাল দিয়ে আটকে রাখা। পিশাচেরা সরু পথ দিয়ে তাদের কাছে আসার সময়ে আবারও ভূমিকম্প শুরু হয় আর গুহার ভেতরে পাথর ভেঙে পড়তে শুরু করে। এদিকে বয়েড তাবিথা আর জেডকে ডাকাডাকি করে কোনো উত্তর পায় না, বরং তারা পিশাচদের ভয়ঙ্কর গর্জন শুনতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বয়েড বলে সেও নিচে নামবে, তবে অ্যালিস, ক্রিস্টি সহ বাকিরা তাকে বাধা দেয়। এরই মধ্যে চারিদিক থেকে পিশাচদের গর্জন বাড়তে থাকে। বয়েড বলে সে না গেলে ওরা মরে যাবে। ক্রিস্টি বোঝায় তারা এখান থেকে চলে না গেলে আরও বেশি জনকে মরতে হবে। ততক্ষণে জঙ্গলের ভেতর থেকে বেশ কয়েকটা পিশাচ বেরিয়ে আসে। বয়েড সবাইকে বাড়ি ফেরাতে চেয়ে সবকিছু আরও বিগড়ে দিয়েছে। এখানে তার আর কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে বয়েড সবাইকে গাড়িতে উঠতে বলে। যদিও ফ্রাস্ট্রেটেড প্যাটি যেতে চাইছিল না, বয়েড তাকে জোর করে টেনে গাড়িতে উঠিয়ে নেয়। এরপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। যদিও পথে পিশাচেরা তাদেরকে আক্রমণের চেষ্টা করছিল। এসব দেখে প্যাটি আরও বেশি ঘাবড়ে যায়। সে এসবের জন্য বয়েডকেই দায়ী করছিল। প্যাটি আতঙ্কে খুব বেশি অ্যাগ্রেসিভ আচরণ করলে বয়েড তাকে সামলে নেয়। অন্যদিকে ফাতিমা আর মারিয়েল ক্লিনিকে ছিল। একটু আগের ভূমিকম্পে আর দিন হঠাৎ করে রাতে পরিণত হবার শখ ওরাও পেয়েছে। ফাতিমা বলছিল তাদের এভাবে বসে না থেকে কিছু করা উচিত। মারিয়েল বলে তাদের এখন কিছুই করার নেই, আপাতত তাদের ভেতরে থাকাটাই বেটার হবে। বাইরে যাওয়া মাত্রই ওদেরকে মরতে হবে। তবুও ফাতিমা জেদ করে বাইরে যেতে চাইলে মারিয়াল তাকে আবারও আটকায়। দুজনে তর্কাতর্কি করছিল। তখন ফাতিমার ফিল হয় স্মাইলি ক্লিনিকের দিকে এগিয়ে আসছে। সে কথাটা মারিয়ালকে জানালে মারিয়াল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সত্যি স্মাইলি এগিয়ে আসছে। তবে মারিয়াল বলে পিশাচটা ভেতরে আসতে পারবে না, কারণ দরজায় টালিসম্যান ঝোলানো আছে।
এই বলে সে তাকাতেই দেখে টালিসমানটা রশির সাথে নেই। একটু আগের ভূমিকম্পে সেটা ছিঁড়ে পড়ে গেছে। মারিয়েল দেখতে পায় টালিসমানটা টেবিলের নিচে পড়ে আছে, তবে সেটা বেশ দূরে ছিল। মারিয়েল ঠিকমতো হাত পাচ্ছিল না। সে টালিসমান নেবার আগেই স্মাইলি ভেতরে চলে আসে। ওরা ভয়ে আরেক রুমে পালিয়ে গেলেও স্মাইলি তাদের কাছে চলে আসে আর প্রথমেই ফাতিমাকে মা বলে তাচ্ছিলের স্বরে ডাক দেয়। মারিয়েল ভয়ে একটা ছুরি দিয়ে স্মাইলিকে আঘাত করতে গেলে স্মাইলি পিশাচের রূপ ধারণ করে আর মারিয়েলের পেট আশ্রে দিয়ে মারাত্মক জখম করে দেয়। এ সময় স্মাইলি জোরে গর্জনের স্বরে চিৎকার দিলে ফাতিমাও একইভাবে জোরে চিৎকার দেয়। অদ্ভুত ব্যাপার হলো ফাতিমার গর্জন স্মাইলির চেয়েও ভয়ঙ্কর শোনাচ্ছিল, আর তার চিৎকারের জন্য স্মাইলিও সম্ভবত কিছুটা কন্ট্রোলে চলে আসে। ফলে সে মানুষের রূপে ফিরে যায়। এরপরে স্মাইলি আর কাউকে আঘাত না করে জাস্ট বলে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো। এই বলে সে একটা হাসি দিয়ে বেরিয়ে যায়। ফাতিমা মারিয়েলকে হেল্প করতে গেলে মারিয়েল তাকে বারণ করে, কারণ সে মাত্রই যা দেখলো তাতে সে ফাতিমাকে ভয় পাচ্ছে। তবে ফাতিমা ভরসা দেয় সে মারিয়েলের কোনো ক্ষতি করবে না। এই বলে সে একটা তেনা দিয়ে ক্ষতটা চেপে ধরে। ততক্ষণে ক্রিস্টিরাও গাড়ি নিয়ে চলে এসেছিল। তারা স্মাইলিকে ক্লিনিকের সামনে দিয়ে হেঁটে যেতে দেখে অবাক হয়ে যায়। স্মাইলি ক্রিস্টির দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দেয়, যা দেখে ওরা বুঝে যায় হারামিটা নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করেছে। ক্লিনিকে ঢুকতেই তারা ফাতিমার কান্নার আওয়াজ শুনতে পায়। মারিয়েলের অবস্থা দেখে ক্রিস্টি তার কাছে ছুটে যায়। সে মারিয়েলের কোনো চিকিৎসার সুযোগ পায় না। মারিয়েল শেষবারের মতো তার প্রিয় বন্ধুর কাছে বিদায় নিয়ে নেয়। এদিকে সোফিয়া ডাইনারে এলজিনকে বোঝাচ্ছিল এলজিন যদি তার সাথে সমঝোতা করে তাহলে সে এলজিনের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবে। এখানে যা কিছু ঘটেছে তার কিছুই মনে থাকবে না, জাস্ট একটা স্বপ্ন হিসেবে থেকে যাবে। এলজিন এতে সায় না দিলে সোফিয়া ভয় দেখিয়ে বোঝায়, বাইরে এত অন্ধকার কেন জানো? কারণ সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। যদি এসব থেকে মুক্তি পেতে চাও তাহলে আমাকে সঙ্গ দাও। কথা বলতে বলতে সোফিয়া বাইরে তাকালে এলজিন উঠে পালানোর চেষ্টা করে, তবে ক্লারা তাকে আটকে দেয়। চোখ ফিরিয়ে সোফিয়া এলজিনকে বলে সে যদি পালানোর কথা ভেবে থাকে তাহলে ভুল করছে। সে কখনই সোফিয়ার কাছ থেকে পালাতে পারবে না। সোফিয়া পায়ে পায়ে এলজিনকে কিচেনে নিয়ে আসে। এরপরে এলজিনকে তার হাতটা দিতে বললে এলজিন ভয়ে ভয়ে হাত এগিয়ে দেয়। তখন সোফিয়া এলজিনের হাত ধরে বলে, তুমি কি আমার দাস হবে? এলজিন আতঙ্কে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে। তবে তার প্রার্থনা শেষ হবার আগেই সোফিয়া কোনো অদৃশ্য ক্ষমতা দিয়ে তাকে মেরে ফেলে। এলজিন চোখ মুখ দিয়ে ব্লিডিং হয়ে মারা যায়। সেই সাথে অন্ধকার কেটে স্বাভাবিক দিনের আলো ফুটে ওঠে। সম্ভবত সোফিয়া এলজিনের বলিদানের মাধ্যমে পরিবেশটা স্বাভাবিক করে দেয়। তো সোফিয়া এলজিনের লাশটা ঘুমের জন্য ক্লারাকে দায়িত্ব দেয়। এরপরে সোফিয়া ডাইনারে ঝোলানো টালিসম্যান পাথরটা নিয়ে চলে যায়। আরেকদিকে হেনরি তো এমনিতেই বাস্তবতা আর কল্পনার মাঝে তালগোল পাকিয়ে ফেলেছিল। তার উপরে আবার ভর দুপুরে রাত হয়ে যাওয়া, সেই রাত আবার কয়েক মিনিটের ভেতরে সকাল হয়ে যাওয়া, এসব দেখে আরও কনফিউজড হয়ে যায়। ডোনা হেনরির রুমে এসে তাকে শেরিফ অফিসে গিয়ে ভিক্টরের সাথে দেখা করতে বলে। এতে বাবা ছেলে দুজন একে অপরকে কাছে পেলে দুজনেরই ভালো লাগবে। তবে হেনরি ভিক্টরের রুমটা গুছিয়ে রাখতে চাইছিল, কারণ ভূমিকম্পে সব এলোমেলো হয়ে গেছে। সে একটা টিনের ক্যান উঠাতে গিয়ে দেখে এটার ভেতরে কয়েকটা বুলেট রাখা আছে। সে ডোনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ডোনা জানায় ভিক্টর সেফটির জন্য আগে নিজের কাছে একটা গান রাখত, তবে বয়েড জানার পরে সেটা ভিক্টরের কাছ থেকে কেড়ে নিয়েছিল। হেনরি কৌতূহলী হয়ে জানতে চায় এখন গানটা কোথায় রাখা আছে। ডোনা জানায় হয়তো বয়েড ওটা শেরিফ অফিসে কোথাও একটা রেখেছে। এটা শুনে হেনরির অন্য দুনিয়ার কিংবা বলা চলে তার কল্পনার ভিক্টরের কথা মনে পড়ে। সেই ভিক্টর বলেছিল যখন হেনরি এই ফ্রমভিলকে স্বপ্ন হিসেবে বিশ্বাস করে নেবে তখন স্বপ্ন ভাঙার জন্য উপায় আপনা আপনি সে পেয়ে যাবে। হেনরির এবার সত্যি মনে হচ্ছিল এসব কিছু স্বপ্ন। সে এখানকার ভিক্টরকে মেরে ফেললেই তার ইলুশন কেটে যাবে এবং সে বাস্তব দুনিয়ায় আসল ফ্যামিলির কাছে ফিরে যাবে। তাই হেনরি ভিক্টরের সাথে দেখা করার জন্য শেরিফ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে বয়েড সবার আগে ক্লিনিকে গিয়ে দেখে র্যান্ডেল উদাস মনে ক্লিনিকের সামনে বসে আছে। তার হাবভাব দেখে বয়েডের সন্দেহ হয় কিছু একটা ঝামেলা হয়েছে। তাই সে ভেতরে ঢুকে প্রথমে অ্যালিস আর ফাতিমাকে দেখতে পায়। ফাতিমা অ্যালিসকে শোনাচ্ছিল ওই সময় কি ঘটেছিল। বয়েড ফাতিমাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। এরপরে জানতে চায় ক্রিস্টি কোথায়। অ্যালিস পাশের ঘর দেখিয়ে দিলে বয়েড সেদিকে চলে যায়। বয়েড তখনও মারিয়েলের ঘটনাটা জানতো না। সে রুমে ঢুকে দেখে ক্রিস্টি মারিয়েলের ডেড বডি কোলে নিয়ে বসে আছে। বয়েডকে দেখে ক্রিস্টি আর ইমোশন কন্ট্রোল করতে পারে না। বয়েড তাকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে উপড়ে ফেলা বোতলটির গর্ত থেকে একটা আগুনের গোলা বা বজ্রপাতের মতো কিছু ছুটে রকেট গতিতে আকাশে চলে যায়।
আর এরপর থেকেই পুরো আকাশ লাল বজ্রতে ঢেকে যায়। ক্রমাগত বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে সবারই বুকের ভেতরে কাঁপন শুরু হয়ে যায়। এই সময় কলোনি হাউসে বয়েডের সাথে জঙ্গলে যাওয়া আরেক গ্রুপ এসে পৌঁছায়। ইথান তার মায়ের জন্য অপেক্ষা করছিল, তাই গাড়ি থামতেই সে ছুটে যেতে চাইলে ডোনা তাকে আটকায়, কারণ বজ্রপাতের মধ্যে বাইরে গেলে ক্ষতি হতে পারে। ডোনা এগিয়ে গিয়ে তাবিথার কথা জিজ্ঞেস করলে জানতে পারে ওরা তাবিথার ট্রেস হারিয়ে ফেলেছিল, তাই তাকে ফেলে রেখেই চলে এসেছে। ইথান আর জুলি ডোনার শুকনো মুখের দিকে তাকিয়ে উত্তর পেয়ে যায় তাদের মা ফিরতে পারেনি। ইথান আপসেট হয়ে ভেতরে চলে গেলে জুলিও তাকে সামলাতে ভেতরে চলে যায়। ইথান বেশ ভেঙে পড়েছিল। জুলি আর ডোনা তাকে বুঝিয়ে ভরসা দিয়ে শান্ত করে। এদিকে হেনরি শেরিফ অফিসে গিয়ে দেখতে পায় কেউই নেই, তাই সে গানটা খুঁজে বের করে এবং একটা ড্রয়ারে গানটা পেয়ে গেলে সেটা সে পকেটে ঢুকিয়ে নেয়। এই সময় কেনি চলে আসে এবং হেনরিকে জিজ্ঞেস করে তার কিছু প্রয়োজন কিনা। হেনরি ভিক্টরকে খুঁজতে এসেছিল এই অজুহাত দিয়ে বেরিয়ে যায়। একটু পরে বয়েড অফিসে ফিরে আসে। কেনি তাকে জানায় ভিক্টর পালিয়ে গেছে। বয়েড এই ব্যাপারে মাথা ঘামায় না, তার এখন অনেক টেনশন। তার টেনশন বাড়িয়ে দিতে অ্যাকোস্টা চলে আসে এবং বলে তাদের আবারও বোতলটির কাছে ফিরে যাওয়া উচিত। যেহেতু তাবিথা আর জেড ফিরে আসেনি, তাই বাচ্চাদের হাড়গুলো টানেলের ভেতরেই আছে, তাদেরকে হাড়গুলো উদ্ধার করে আনতে হবে। বয়েড শহরের সবাইকে ভরসা দিয়ে রেখেছে বাচ্চাদের হাড় উদ্ধার হলে সবাই বাড়ি ফিরতে পারবে। তাই এটা যদি না ঘটে তাহলে সবার মনোবল ভেঙে যাবে, তাদেরকে আর কন্ট্রোল করা যাবে না। বয়েড আর অ্যাকোস্টা জেড আর তাবিথার বাঁচা মরা নিয়ে তর্ক করছিল। এই সময় তাদের রেডিওতে সিগন্যাল আসতে শুরু করে। জেডই ওদের সিগন্যাল পাঠাচ্ছিল, তবে সিগন্যাল ব্যাক পাওয়ার আগেই জেডের রেডিওর ব্যাটারি ডেড হয়ে যায়। জেড আর তাবিথা গুহার ভেতরেই আটকে ছিল। ভূমিকম্পে গুহার মুখটা পাথর পড়ে বন্ধ হয়ে যাওয়ায় পিশাচেরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। তারা ছোট চেম্বারটার ডালগুলো ভেঙে বের হতে চাইছিল, তবে ডালগুলো খুবই শক্তভাবে এঁটেছিল। তাবিথা বলে তার ডালগুলো ভাঙতে না পারলেও নিচের দিকে ঘুরে এই পথ দিয়ে বেরিয়ে যেতে পারবে। তাই দুজনে এবার ডালগুলোর নিচ থেকে মাটি সরাতে শুরু করে। এদিকে ম্যারিয়েলের লাশটা র্যান্ডাল আর ক্রিস্টি চার্চে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে যায়। বয়েড এলিস আর ফাতিমাকে বলে সে রেডিওতে সিগন্যাল পেয়েছে জেড আর তাবিথা হয়তো এখনও বেঁচে আছে, তাই সে টানেলে গিয়ে ওদেরকে খুঁজতে চায়। অ্যালিস বলে ওখানে যাওয়া রিস্কি, তাছাড়া তারা শিওর না যে জেডি সিগন্যাল পাঠিয়েছে। এই পিশাচগুলো যথেষ্ট ইন্টেলিজেন্ট, হতে পারে ওরা কোনো ফাঁদ পেতে রেখেছে। তাই অ্যালিস বয়েডকে ওখানে যেতে বারণ করে। তবে বয়েড যোগ্য নেতা, সে কখনই কাউকে বিপদে রেখে নিজে শান্তিতে থাকতে পারবে না। সে যাবার জেদ ধরলে অ্যালিসও সাথে যেতে চায়, তবে বয়েড তাকে সাথে নেবে না বলে জানিয়ে দেয়। তখন ফাতিমা বলে সে চোখে না দেখেও আশেপাশে পিশাচ থাকলে ফিল করতে পারে। বিশেষ করে আজকেও স্মাইলি যখন ক্লিনিকের দিকে আসছিল সে আগে থেকেই টের পেয়েছিল, তাই সে বয়েডের সাথে টানেলের ভেতরে যেতে চায় যাতে পিশাচ আসলে সে আগে থেকেই সতর্ক করতে পারে। ফাতিমার কথার ভ্যালিড পয়েন্ট দেখে বয়েড রাজি হয়ে যায়। অন্যদিকে হেনরি রুমে ফিরে এসে এটা সেটা ভাবছিল। তখন ভিক্টর ফিরে আসে। ভিক্টর বাবার ফ্রাস্ট্রেশন দেখে আফসোস করে বলে বাবাকে হয়তো মায়ের মৃত্যুর ব্যাপারে ম্যান ইন ইয়েলোর ব্যাপারে বলা উচিত হয়নি। ভিক্টরের অপরাধ বোধ হচ্ছিল, হয়তো তার জন্যই তার বাবার এই দশা হয়েছে। তবে হেনরি বলে সমস্যা এটা না, বরং সমস্যা অন্য জায়গায়। হেনরি গানের ভেতরে আগেই দুটো বুলেট ঢুকিয়ে রেখেছিল। সে গানটা ভিক্টরের দিকে পয়েন্ট করে বলে সে দেখেছে কোনটা সত্যি। এই দুনিয়ার সবকিছু মিথ্যা। আসল দুনিয়ার ভিক্টর এই দুনিয়ার ভিক্টরকে মেরে ফেলতে বলেছে, তাহলে হেনরি আসল দুনিয়ায় ফিরতে পারবে। সেখানে তো ভিক্টরের একটা ছেলেও আছে। ভিক্টর এসব শুনে বাবাকে বলে কেউ হয়তো তাকে মিথ্যা বলেছে, কিন্তু হেনরির মাথায় ওই একটা জিনিসই ঢুকে আছে। তার এখন একটাই ইচ্ছা, এই ভিক্টরকে মেরে সে আসল দুনিয়ায় আসল ফ্যামিলির কাছে চলে যাবে। হেনরি ভিক্টরের দিকে তখনও গান পয়েন্ট করেছিল। এ সময় ইথান ঘরের ভেতরে চলে এলে হেনরি তার দিকেও গান পয়েন্ট করে। এতে ভিক্টর ঘাবড়ে গিয়ে বাবার ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং বাবার ওপরে চিল্লাতে শুরু করে আর জিজ্ঞেস করে সে কেন এমন পাগলামি করছে। এদিকে বয়েড ফাতিমা আর অ্যালিসকে নিয়ে টানেলের মুখে যায়। ভেতরে ঢোকার আগে বয়েড ওদেরকে সতর্ক করে দেয় কোনো ঝামেলা দেখলেই ওরা যেন সেকেন্ড কিছু না ভেবে দৌড় দেয়। এরপরে দুজনকে নিয়েই সে টানেলের ভেতরে ঢোকে। কিছু দূর যেতেই ফাতিমা ফিল করে পিশাচেরা আশেপাশেই আছে। আরও কিছুটা যাবার পরে তারা পিশাচদের ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। ফাতিমা বলে এখন পিশাচেরা আরও কাছাকাছি আছে, সম্ভবত এগুলো তাবিথা আর জেডের লোকেশনও জানে। তাবিথা আর জেড তখনও খোঁড়ার চেষ্টা করছিল, কিন্তু হাত দিয়ে তারা বেশি মাটি সরাতে পারছিল না। তাই তারা এবার বাচ্চাদের কোনো সুচালো বা ধারালো টাইপের হাড় দিয়ে খোঁড়ার সিদ্ধান্ত নেয়। হাড় বের করতে গিয়ে তাবিথা একটা মাথার খুলি পায়। সেটা হাতে ধরেই সে ফিল করতে পারে এটা আংখুয়ে বলা বাচ্চা মেয়েটার খুলি। মেয়েটার আত্মাকে সে যতবারই দেখত তার ভীষণ আপন মনে হতো।
হতে পারে স্যাক্রিফাইস বাচ্চাদের ভেতরে এটাই জেড আর তাবিথার সন্তান ছিল। যাই হোক, তারা টেনে টুনে লাথি দিয়েও ডালগুলো ভাঙতে পারে না। ততক্ষণে বয়েডেরা তাদেরকে পেয়ে যায়। তারাও প্রেসার দিয়ে ডাল ভাঙতে পারছিল না, তাই বয়েড গুলি করে দুটো ডাল ভেঙে দেয়। এতে হামাগুড়ি দিয়ে দুজনে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে পিশাচেরা সেখানে চলে এসেছিল। ফাতিমা সবাইকে চলে যেতে বলে জানায় সে এদেরকে সামনে নিতে পারবে। অ্যালিস ফাতিমাকে ছেড়ে যেতে চাইছিল না, তবে আর কোনো উপায় না থাকায় ফাতিমার ভেতরের গুপ্তসত্তা এবার জেগে ওঠে। পিশাচদের সাথে পাল্লা দিয়ে সেও জোরে চিৎকার করে ওঠে এবং নিজেও পিশাচে পরিণত হয়। তার এই রূপ দেখে বয়েড, অ্যালিস সবাই হকচকিয়ে যায়। তবে এখানে থাকলে তাদের মৃত্যু নিশ্চিত, তাই বাকিদের সেফটির কথা ভেবে বয়েড ওদেরকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে সোফিয়া সবগুলো বাড়িতে ঘুরে ঘুরে টালিসম্যান পাথরগুলো কালেক্ট করে নেয়। ক্লারাও বেশ কয়েকটা পাথর কলোনি হাউস থেকে কালেক্ট করে এনে দেয়। এরপরে সোফিয়া সবগুলো টালিসম্যান নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। সেখানে তার সাদা পোশাকের ছেলেটার সাথে দেখা হয়ে যায়। তাকে দেখি সোফিয়া দুঃসম্পর্কের আন্টিদের মতো করে বলে, তুমি তো অনেক বড় হয়ে গেছো দেখছি। ছেলেটা সোফিয়াকে বলে ওরা বাচ্চাদের হার পেয়ে গেছে। সোফিয়া হেসে বলে, তাতে কি, ওরা তো বোতলটিও উপড়ে ফেলেছে। ছেলেটা আবারও বলে, এবার তুমি হেরে যাবে। সোফিয়া হেসে বলে, তোমার এই আশাবাদী মেন্টালিটি আমার খুব ভালো লাগে। ঠিক আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই বলে সোফিয়া টালিসম্যানগুলো একটা ফারওয়ে ট্রির ভেতরে ফেলে দেয়। সেই সাথে এই সিজনের শেষ পর্বটিও শেষ হয়ে যায়। বন্ধুরা, ফ্রমের সিজন 4 শেষে এখনও অনেক রহস্যই রয়ে গেছে। এইসবের সূচনা কিভাবে হলো, এর শেষ কিভাবে হবে, শহরে এই পিশাচদের আবির্ভাব কিভাবে হলো, ফাতিমা কি সত্যি পিশাচ হয়ে গেল, ম্যান ইন ইয়েলো বা কে, বাচ্চাদের হার কি তাদের সত্যি বাড়ি পৌঁছে দিতে পারবে। সোফিয়া শহরের সব টালিসম্যান সরিয়ে ফেলেছে, তাই এখন শহরের মানুষেরা কিভাবে নিজেদের প্রোটেক্ট করবে, আর বোতলটি উপড়ে ফেলারই বা কী প্রভাব পড়বে। এরকম অসংখ্য প্রশ্নের উত্তর আমরা পাবো ফ্রমের 5ম অর্থাৎ শেষ সিজনে। সবকিছু ঠিক থাকলে সিজন 5 রিলিজ পাবে আগামী বছর। তাই বড় মতো আমাদের পাশেই থাকুন। আপনাদের সেরা এন্টারটেইনমেন্ট দিতে আমরা বদ্ধপরিকর। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।